আসসালামু আলাইকুম। চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইলের 7 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু বোঝার আছে। ফ্রম দি ব্যালেন্স শিট and other information gives below, find out the intrinsic value of each equity share, taking into consideration a reasonable amount of goodwill. গুডউইলটা নির্ণয় করে ইন্ট্রিনসিক ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ারের অন্তর্নিহিত মূল্যটা বাইর করার জন্য বলা হয়েছে। এখানে ব্যালেন্স শিট দেওয়া আছে, বোঝার মতো অনেক কিছু আছে। আমি তোমাদের একেবারে সহজে বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আর যেটা বলা হয়েছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার, এটা আগে একটু লক্ষ্য করো। যেমন আগের ক্লাসেও আলোচনা হয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ারের সূত্র নেট অ্যাসেটস, নিচে হবে ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। যদি অঙ্কটার মধ্যে অগ্রাধিকার শেয়ার থাকে তাহলে বিগ করবে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বা ডিভিডেন্ড এটাও বিগ করবে। বলতে গেলে এই সূত্রটার মাধ্যমে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বাইর করতে পারি। এখানে যে নেট অ্যাসেটস আছে, তো নেট অ্যাসেটসটাও আমরা বাইর করতে পারি। টোটাল অ্যাসেটস থেকে যখন আউটসাইড লাইবিলিটি, যাবতীয় লাইবিলিটি বা দায়সমূহ বিগ করা হবে, তখন নেট অ্যাসেটসটা পাওয়া যাবে। আচ্ছা, এখন প্রশ্নটা পড়ি। এখানে আছে গুডউইল এট কস্ট, যেহেতু এট কস্ট দেওয়া আছে তাহলে এটা তো আসবেই। প্লান্ট এন্ড মেশিনারি, বিল্ডিং, স্টক, ডেপ্টর, প্রিলিমিনারি এক্সপেন্স, বুয়া খরচ, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্স, শুধুমাত্র গুডউইল, এগুলো দেওয়া থাকলে আসে না। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স এটা আসবে না। ব্যাংক ব্যালেন্স 85,000, ওকে। এদিকে ইকুইটি শেয়ার অফ টাকা 10 ইচ, 4 লক্ষ টাকা টোটাল। প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা করে, 4 লক্ষ টাকার শেয়ার আছে। তাহলে শেয়ার সংখ্যা কত? এই 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে 40,000 শেয়ারের সংখ্যা হবে। 6% প্রিফারেন্স শেয়ার আছে 100 টাকা করে, 1,50,000। তাহলে অঙ্কটার মধ্যে অগ্রাধিকার শেয়ারও আছে, অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ডও আছে। ডিভিডেন্ড বুঝলাম, এই যে 6% আছে এটা। জেনারেল রিজার্ভ আছে 5%। ডিবেঞ্চার বা বন্ড একই নাম, এটা দীর্ঘমেয়াদী দায়ী 75,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স বছরের প্রথম 2022 সাল, বছরের প্রথমে ছিল 50,000। প্রফিট ফর 2022 সালে প্রফিট হয়েছে 4,50,000। ক্রেডিটর্স বা পাওনাদার, এটা চলতি দায় বা কারেন্ট লাইবিলিটিস। তো যাবতীয় দায় ও মালিকানা সত্ত্ব আর সম্পদের যোগফল তো এমনিতেই সমান হবে। এবার আদার ইনফরমেশন, দি কোম্পানিজ প্রসপেক্টস অফ প্রফিট ফর 2023 আর ইকুয়ালি গুড। যে কোম্পানি আশা করছে 2023 সালেও প্রফিট, আয়টা ভালো হবে। 2 নম্বরে বলা হয়েছে দি ডিভিডেন্ড অন প্রিফারেন্স শেয়ার আর 2022 ওয়াজ নট পেইড, 2022 সালের লভ্যাংশ পরিশোধ করা হয় নাই, ওকে। দি প্রেজেন্ট ভ্যালু অফ বিল্ডিং ইজ 15% হাইয়ার দ্যান দ্য বুক ভ্যালু। বিল্ডিংয়ের যে বর্তমান মূল্যটা, এখানে বিল্ডিংয়ের বর্তমান মূল্য কত আছে? 2,25,000। তো 2,25,000-এর আরও 15% বৃদ্ধি পাইছে, এটা বর্তমান মূল্য। তাহলে বিল্ডিংয়ের বর্তমান মূল্য যেটা, এটা তো নিতেই হবে। আমি 2,25,000-এর সাথে আরও 2,25,000-এর 15% যোগ করে দিলেই হয়ে যাবে। তারপরে কি আছে আমরা দেখি। কোম্পানি ডুইং সিমিলার বিজনেস শো এ প্রফিট অফ 15% অন মার্কেট ভ্যালু অফ শেয়ার। তো সিমিলার বিজনেস শো এ প্রফিট, তো এটা তো নর্মাল রেট অফ রিটার্ন, এনআরআর এর মান। প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার হ্যাভ শোন অ্যান ইনক্রিজ টাকা 50,000 অ্যানুয়ালি। গত 3 বছরের প্রফিট দেখা যাচ্ছে যে বার্ষিক 50,000 টাকা করে বৃদ্ধি পাইছে। মেক নেসেসারি অ্যাজাম্পশন, প্রয়োজনীয় কাজগুলো করো। আচ্ছা, এখানে যে গুডউইল নির্ণয় করার কথা বলা হয়েছে, কোন পদ্ধতিতে গুডউইল নির্ণয় করব সেটা তো বলা নাই। তাহলে কি করা যায়? অবশ্যই সুপার প্রফিট মেথডে কিন্তু গুডউইলটা নির্ণয় করতে হবে। আচ্ছা,
তো গুডউইল নির্ণয় করার জন্য যে নিয়ম কানুন আছে বলছিলাম আর দেখাবো না, না দেখালেও হয় না, অসম্পূর্ণ থেকে যায়। যে ক্যাপিটাল এমপ্লয়েড যাবতীয় সম্পদ থেকে দায়টা বিক করে ক্যাপিটাল এমপ্লয়েড, এগুলো তো আর বেকার প্রয়োজন নাই। তো অঙ্কটার মধ্যে কি কি আছে দেখে, সম্পদ কি কি আছে সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। সম্পদের মধ্যে গুডউইল এট কস্ট ৭৫,০০০। তোমরা বলো তো এটা আসবে কিনা, যেহেতু এট কস্ট দিয়ে দেওয়া আছে অবশ্যই আসবে। প্লান্ট এন্ড মেশিনারি ৩,৭৫,০০০। বিল্ডিং 2,25,০০০, কিন্তু বিল্ডিং আরো 15%, এই 2,25,০০০-এর আরো 15% বৃদ্ধি পেয়ে আসবে। স্টক আছে 2,50,০০০, ডেপ্টর আছে 3,50,০০০, প্রিলিমিনারি এক্সপেন্স এটা আসবে না, ব্যাংক ব্যালেন্স আছে 85,০০০। এই হলো যাবতীয় সম্পদ। আর চলতি দায় যদি বলো, একটাই দেখতে পাচ্ছি, ক্রেডিটর্স 50,০০০, বিক করে দিলেই সহজে পেয়ে যাচ্ছে। এগুলো বুঝতে 1 মিনিটও সময় লাগবে না। এই যে দেখো, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস গুডউইল এট কস্ট ৭৫,০০০, প্লান্ট এর মেশিনারি 3,75,০০০, বিল্ডিং 2,25,০০০ ছিল, আরও 2,25,০০০-এর 15% যোগ করে টোটাল 2,58,৫৭০। স্টক, ডেপ্টর, ব্যাংক ব্যালেন্স সবগুলোই নিয়ে আসো, যোগ করলে টোটাল অ্যাসেটস 13,93,৭৫০। কারেন্ট লাইবিলিটিস ক্রেডিটর্স এটা বিগ করলে ক্যাপিটাল এমপ্লয়েড 13,43,৭৫০ পাওয়া যাচ্ছে। 2 নম্বরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এটার নিয়ম অনুযায়ী উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড আগে নিয়ে আসবো, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট প্রথমে বসাবো। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এগুলো নেই, শুধুমাত্র ডিবেঞ্চার আছে। বর্তমান অঙ্কের মধ্যে এটার ইন্টারেস্টটা প্লাস করব, ঠিক আছে। 2022 সালের যে প্রফিট 4,50,০০০, কারেন্ট ইয়ার প্রফিট প্রয়োজন। তারপরে এই যে ডিবেঞ্চার 75,০০০-এ 5% ইন্টারেস্ট, এটা যোগ হয়ে যাবে। অঙ্কটার মধ্যে কিন্তু ট্যাক্স রেটটা দেওয়া নেই, তো যেহেতু দেওয়া নেই কত ধরে নিব, 40%। উপরে যেটা ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করেছিলাম ওইটা আগে এখানে বসালাম, হাফ অফ দ্য অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট ফর দ্য ইয়ার 4,50,০০০, 2022 সালের যেটা। ডিবেঞ্চারের ইন্টারেস্ট 75,০০০-এ 5% যোগ করলে 4,53,৭৫০। এই টাকাটার 40% ইন্টারেস্ট এত, বিগ করে এইটা পাওয়া যাবে। তারপর 2 দ্বারা ভাগ করে টাকাটা এখানে নিয়ে আসো। উপরের টাকা থেকে এটা বিগ করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে কত টাকা হয়, 12,07,625 টাকা। তাহলে তোমরা মনে রেখো, আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত পেয়েছি, আর পরবর্তী কাজগুলো লক্ষ্য করো। এখন যে আমরা নির্ণয় করব এভারেজ মেইনটেনেবল প্রফিট, তো এভারেজ প্রফিট 3টা বছরের কথা উল্লেখ আছে, 3 বছরের আয়কে 3 দ্বারা ভাগ। আর এখানে শুধুমাত্র একটাই কাজ, ওই যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা শুধু প্লাস, আর তো কিছু না। তো দেখো, এখানে বলা হয়েছে প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন অ্যান ইনক্রিজ 50,০০০ অ্যানুয়ালি। তো গত 3 বছরে দেখা যাচ্ছে 50,০০০ করে প্রফিট বাড়তেছে। এখন যদি তুমি 3 বছর করে হিসাব করো, যেমন বর্তমান বছরে 4,50,০০০, তাহলে বলো তো আগের বছরে কত ছিল, নিশ্চয়ই 4 লক্ষ, কারণ 50,০০০ করে বাড়তেছে। তার আগের বছরে কত ছিল, নিশ্চয়ই 3,50,০০০, কারণ 50,০০০ করে বাড়তেছে। তাহলে 3,50,০০০, 4 লক্ষ, 4,50,০০০, এই হলো প্রফিট। বছর 3টা, ট্যাক্স রেট তো দেওয়া নেই, একেবারে সহজ। এভারেজ প্রফিট ওই 3,50,০০০, 4 লক্ষ, 4,50,০০০, মানে যেহেতু 50,০০০ করে বাড়তেছে, আমি দেখতে পাচ্ছি 2022 সালের প্রফিট 4,50,০০০। তাহলে আগের বছর নিশ্চয়ই 4 লক্ষ হবে, তার আগের বছর নিশ্চয়ই 3,50,০০০ হবে। 3 দ্বারা ভাগ করে এই টাকাটা। ডিবেঞ্চারের যে ইন্টারেস্ট যোগ করলে এটা পাবে। এই টাকাটার ইনকাম ট্যাক্স 40% বিয়োগ করলে এভারেজ মেইনটেনেবল প্রফিট সহজে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এভারেজ মেইনটেনেবল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কি আছে সবই তো তোমরা দেখে নিলে। অঙ্কটার মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন 15% আছে, ওকে। আর কোনো তথ্য না দেখলেও চলবে।
তো নর্মাল প্রফিট সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, নর্মাল রেট অফ রিটার্ন 15% এত বের হয়। সুপার প্রফিট এভারেজ মেনটেনেবল প্রফিট উপর থেকে নিয়ে আসলাম। তারপর এই নর্মাল প্রফিট যেটা পেয়েছি এটা বিয়োগ করলে 61,106। এখন গুডউইল নির্ণয় করব। সম্পূর্ণ অঙ্কের মধ্যে কত বছরের জন্য ক্রয় সেটা উল্লেখ নেই। যদি উল্লেখ না করা থাকে তখন তুমি 2 বছর বা 3 বছর ধরে নিতে পারো তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। তাহলে গুডউইল সুপার প্রফিট নাম্বার অফ ইয়ার পারচেজ সুপার প্রফিট, আর এটা 2 ধরে নিলাম। এখানে লেট মানে ধরে নেওয়া হয়েছে। তো 1,22,212। অতএব এই ব্যবসাটার বর্তমান যে গুডউইল, এই গুডউইল হচ্ছে 1,22,212। এটা তো আবার সম্পদের মধ্যে পড়ে। আর এই সম্পদটা নির্ণয় করার জন্য এত কিছু করলাম, গুডউইলটা নির্ণয় করার জন্য এত কিছু করলাম, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে তো বলা হয়েছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। তো এটা তো সূত্র হচ্ছে আমরা একটু আগে দেখেছি, সূত্রটা হচ্ছে নেট অ্যাসেটস মাইনাস প্রিফারেন্স শেয়ার মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এখন নেট অ্যাসেটস, এটার মধ্যে তো গুডউইলও একটা সম্পদ, তো গুডউইল আলাদা করে এটার বাইর করা হয়েছে। আর যাবতীয় সম্পদ আগে যেরকম নিয়েছি প্রিলিমিনারি এক্সপেন্স সেটা বাদ, আর বিল্ডিংয়ের 2,25,000-এর আরও 15% বাড়িয়ে নিয়েছি, তাই না? আরও 15% বাড়িয়ে বিল্ডিংয়ের টাকাটা নেওয়া হবে, সম্পদ ঠিক থাকবে। তো দায়ের মধ্যে এখানে কি কি আসছে এটা একটা বিষয় লক্ষ্য করো। যেহেতু বর্তমানে নেট অ্যাসেটস পাওয়া যাবে টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি বাদ দিয়ে, তো দায়ের মধ্যে দেখতে পাচ্ছি ক্রেডিটর্স একটা তো আছেই, আরেকটা দায় আছে ডিবেঞ্চার, দীর্ঘমেয়াদী দায় এটা। তো ওই দুইটা দায় এখন তোমাদের বাদ দিতে হবে। এই যে দেখো, তো বর্তমানে যে গুডউইল পাইছি 1,22,000, ওইটা আগে নিয়ে আসো, কারণ এটাও তো একটা সম্পদ। এই সম্পদটা নির্ণয় করার জন্যই তো এত কিছু করলাম, এইটা আগে নিয়ে আসো। তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আগের গুডউইল কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেরকম আছে বিল্ডিংয়ের আরও 15% বাড়িয়ে নিয়ে আসো। তারপর স্টক, ডেপ্টর, ব্যাংক ব্যালেন্স, মানে আগের সম্পদগুলো যেরকম আছে যোগ করে এটা। আউটসাইড লাইবিলিটির মধ্যে ক্রেডিটর্স, ডিবেঞ্চার দুইটা নিয়ে আসো, যোগ করে এটা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে এই 13,15,962। এইটা হচ্ছে তোমাদের বর্তমান নেট অ্যাসেটস। আচ্ছা, তারপর ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার যেটা, এটা একটু লক্ষ্য করো। ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার নেট অ্যাসেটস, এই যে উপরের টাকাটা, এটা এখানে আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে অগ্রাধিকার প্রিফারেন্স শেয়ারের টাকার পরিমাণ 1,50,000, ঠিক আছে। তারপর 1,50,000-এর 6% ডিভিডেন্ড আলাদা করে বাইর করা যাবে, 9,000 বের হবে। আর ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার 10 টাকা করে এক একটার মূল্য, টোটাল টাকা 4 লক্ষ। 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করে 40,000 পাওয়া যাবে। এই 40,000 হচ্ছে শেয়ার সংখ্যা। নেট অ্যাসেটস প্রিফারেন্স শেয়ার 1,50,000, প্রিফারেন্স ডিভিডেন্ড অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ওই 1,50,000-এর 6%, যেটা 6% না কত একটু দেখি, হ্যাঁ 6%, 9,000 হবে। তো ওই দুইটা বিয়োগ। আর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করে 40,000 শেয়ার, তাই না? উপরে বিয়োগ করে দিলে 11,56,962, 40,000 দ্বারা ভাগ করলে এই তো 28 টাকা 92 করে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। কত সহজে অঙ্কর সমাধানটা বুঝলেন? আমি আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পারছেন আমি যেরকমভাবে বোঝাচ্ছি। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।